লেখিকা সোমালী সরকারের কন্যাদান। ছোট ও ছোট, কোথায় গেলি রে তোরা? বলি শুনছিস নাকি লো মেজগিন্নির কেচ্ছা? ছি ছি ছি, পাড়ায় মুখ দেখানোর উপায় নেই। রাম রাম রাম, কি লজ্জা কি লজ্জা। ও বর্দি, এসো এসো, বসো, বলো কি বলছিলে? কি আর বলি বল দেখিনি, পাড়ায় তো মুখ দেখানো ভার হয়ে গেছে। ও মা, কেন, কি হলো? জানিস না আমাদের মেজগিন্নি কি করেছে? মেজদি? সে আবার কি করলো গো? উনি নাকি বউয়ের বিয়ে দেবে, এমন অলক্ষণে কথা বল দেখি। ঘেন্না ঘেন্না, এমন কথা মুখে আনাও পাপ। এমন করে বলছো কেন বর্দি? এ তো খুব ভালো কথা। এতদিনে মেজদি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আহারে, কতটুকু বয়স মেয়েটার। এই বয়সের অনেক মেয়ে আছে যাদের এখনো বিয়েই হয়নি, আর ওকে দেখলে কষ্ট হয়। এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছে। তুই থামবি? চিৎকার করে উঠে বড়গিন্নি এতদিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছে না? ভুলে যাস না, এ বাড়িতেও একা থাকে না, আমরাও থাকি। তোর দাদাকে সবাই মান্যিগণ্যি করে, কোথাও কোনো গন্ডগোল হলে তাকে বিচার করতে হয়। আর তার বাড়িতে কি নাই অনাচার, এই বিচার করবে কে শুনি? আধুনিক হয়েছে সব। ঠাকুরপো কোথায়, তাকে ডাক একবার। চিৎকার শুনে নিভা চলে আসে। বাবা তো বাড়িতে নেই, বড় মা বাজারে গেছে। মায়ের কাছে বড় মার আগমনের কারণ জানতে পেরে বলে, বাহ, বৌদি ভাইয়ের বিয়ের কথা ভাবছে মেজমা। এ তো খুব ভালো খবর গো। ভালো খবর না ছাই, যত সব অলক্ষণে কথা। একদম বড়দের মাঝখানে কথা বলবি না বলে দিলাম। কেন, কি এমন খারাপ কথা বলেছি? বৌদি ভাইয়ের জায়গায় যদি আমরা হতাম তাহলেও কি একই কথা বলতে? বলতে না, বলার আগে হাজারবার ভাবতে। আমরা ভাই বোনেরা সবাই বৌদি ভাইয়ের ভালো চাই বড় মা। শাশুড়ি না একবার মায়ের জায়গায় দাঁড়িয়ে বিচার করো, দেখবে তোমার চিন্তাধারাও পাল্টে গেছে। ছোট, মেয়েকে কি শিক্ষা দিয়েছিস তুই? হতো আমার মেয়ে, বুঝিয়ে দিতাম বড়দের মুখের ওপর কথা বলার পরিণামটা। ছি নিভা, বড় মার সাথে এইভাবে কথা বলে কেউ? দাঁড়াও মা, আমি দিদিভাইকে ফোন করছি। হ্যালো। হ্যাঁ বনু, বল। দিভাই, জানিস মেজমা না বৌদি ভাইয়ের বিয়ের কথা ভাবছে। ও মা, তাই নাকি? খুব ভালো হয় বুঝলি। তোর সন্দীপ দা সেদিন এই কথাই বলছিল। ওর অফিসে নাকি একজন আছে, খুব ভালো মানুষ। মাস কয়েক আগে বউটা চলে গেল, বাড়িতে শুধু মা আছে আর কেউ নেই। তোর সন্দীপ দা ভাবছে মেজমাকে বলবে বৌদি ভাইয়ের ব্যাপারে। খুব ভালো হয় রে দি ভাই, বলতে বলিস মেজমাকে। এই খবরদার, একদম জামাইকে এর মধ্যে জড়াবি না বলে দিলাম। এই বনু, তুই ফোনটা স্পিকারে দিয়েছিস না? এবার ঠেলা সামলা, আমি পালাই। বলেই ফোনটা কেটে দিল। দত্তবাড়ির বড় গিন্নি তো ওর আগে গজগজ করতে করতে রওনা হলো। আজ আসুক ঠাকুরপো, দেখাচ্ছি মজা। সবাই জানে একমাত্র ঠাকুরপোই আছে যে কিনা ওনার হ্যাঁতে হ্যাঁ মেলাবে। তোর কি দরকার ছিল বড়মার মুখের ওপর কথা বলার? বর্দি রাগ করে চলে গেল। ও তুমি ভেবো না মা, উনি এলেন বলে। বাবার সাথে দেখা হোক না, দেখবে সুরসুর করে উপস্থিত হবে। কথাটা তো হজম হচ্ছে না ওনার। চুপ কর, শুধু শুধু অশান্তি বাড়াস না। পরে দেখা গেল যে এত ঝামেলা দেখে মেজদি মত পরিবর্তন করে ফেললো। না না মা, মেজমা যখন একবার সিদ্ধান্ত নিয়েছে সেটা করেই ছাড়বে, আর সেটাই করা উচিত। ইস, বৌদি ভাইকে দেখে একটুও কষ্ট হয় না এনাদের? কেমন মানুষেরা। দত্তবাড়ির মেজ বউ তার নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বেন না। অনেক চিন্তা ভাবনার পর উনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন। কি দোষ করেছে মেয়েটা যে ওর জীবনটা এইভাবে নষ্ট হবে? ও তো কোনো অন্যায় করেনি। অন্যায় যদি কেউ করে থাকে সেটা হলো ওর ভাগ্য। ওর ভাগ্য ওর সাথ দেয়নি। কথাই বলে দেওয়ালেরও কান আছে। দত্তবাড়ির মেজগিন্নির সিদ্ধান্তের কথা লোকের কানে পৌঁছাতে এক সেকেন্ডও সময় লাগেনি। গেটের বাইরে গেলেই দেখা যায় প্রতিবেশীরা বাড়ির সামনে জটলা পাকিয়ে কথা বলছে। বোঝা যায় যে দত্তবাড়ি কথোপকথনের প্রধান কেন্দ্রবিন্দু। লতিকা দত্ত এবাড়ির মেজ বউ, তার একমাত্র ছেলের বউ দীপা। অনেক আশা নিয়ে ছেলের বিয়ে দিয়েছিলেন, কিন্তু ভাগ্যে সইল না। মেনে নিয়েছেন লতিকা, তাই তো তার এই সিদ্ধান্ত। আজ সে তার মনের কথা দাদার অর্থাৎ বড় ভাসুরের কাছে বলবে বলে ঠিক করেছে। যদিও দাদার অজানা নেই, বর্দি বলেছে নিশ্চয়ই, তবুও নিজের মুখে একবার জানাতে চায়। দেখা যাক কি বলেন উনি। লতিকার স্বামী পল্লববাবু বলেন, কোনো লাভ হবে না লতা, শুধু শুধু অরণ্যে রোদন করে কি লাভ। দাদা বাড়ির বড়, ওনাকে জানানো আমার কর্তব্য। মানা না মানা সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার। লতিকাকে দেখে বড়গিন্নি চেঁচিয়ে উঠল, ওই এলেন আরেকজন। বলি কি মনে করে? বর্দি, দাদা বাড়িতে আছে?
কেন লো, কি দরকার তাকে? সারাদিন খেটে খুটে এই মাত্র বাড়িতে এলেন, আমায় বলে দেবখন আমি। না বর্দি, বেশি সময় নেব না, আমি এই একটা কথা বলেই চলে যাব। আমায় বলবি না তো, দাঁড়া দেখি। এরই মধ্যে প্রমোদ বাবু বেরিয়ে এলেন। কি হলো কে যেন ডাকলো মনে হচ্ছে। ওই মেজো হয়েছে, কি বলে, কথা আছে তোমার সঙ্গে। এসো বৌমা, বলো কি বলবে। পলুর শরীরটা ভালো আছে তো বৌমা? হ্যাঁ দাদা, ওই আর কি আছে এক প্রকার। কি আর বলি বলো, আমার থেকে কত ছোট পলু, চোখের সামনে ওর এই অবস্থা। যাকগে, তুমি বলো কি বলতে এসেছো। চোখের জল মুছে নিয়ে লতিকা বলে, দাদা আমি কন্যা দান করতে চাই, সেই জন্য আপনার অনুমতি চাই। মানে ঠিক বুঝলাম না, কিসের অনুমতি? তুমি কোন কন্যাদানের কথা বলছো? আমি দীপার কথা বলছি দাদা। তুমি ভেবে বলছো তো? ও তোমার টুবাইয়ের স্ত্রী, এই বাড়ি পুত্রবধূ। বড় বউ বলছিল বটে কথাটা, কিন্তু আমি অত গুরুত্ব দিইনি। ভেবেছিলাম উনি তো সারাক্ষণ কিছু না কিছু বলতেই থাকে, এটাও সেরকমই কিছু হবে। আমি যা বলছি ভেবেই বলছি দাদা, ওর কথাটা একবার ভেবে দেখুন তো। আমরা যখন থাকবো না তখন ওর কি হবে? ওর বয়সটা কি, বাকি জীবনটা সে কিভাবে কাটাবে? বাবার বাড়িতেই বা কে আছে? ওই তো এক মা বাবা, তাদের তো বয়স হয়েছে। কত আশা নিয়ে মেয়েকে সংসার করতে পাঠিয়েছিলেন, চিন্তা ভাবনায় ওনারাও অসুস্থ হয়ে পড়েছেন। আপনার ভাই, সেও তো বিছানায়। রইলাম শুধু আমি, আমাকে তো শক্ত থাকতেই হবে, নইলে আমার এই মেয়েটার কি হবে? তাই আমি ঠিক করেছি আমি ওর বিয়ে দেব। পলুর সায় আছে এতে? ও জানে কথাটা? নিশ্চয়ই আছে, না হলে কি আমার পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো দাদা? আপনি বাড়ির বড়, আসুন না দাদা, আমরা এই অসহায় মেয়েটার জীবনটাকে নতুন করে সাজিয়ে দিই। আপনি শুধু একটু পাশে থাকবেন, এটুকুই আশা রাখি আমি আর আপনার ভাই। মেজো বউয়ের কথা শুনতে শুনতে মনটা কেমন যেন হয়ে গেল প্রমোদ বাবুর। অতি কষ্টে নিজেকে সংবরণ করে বললেন, দেখো বৌমা, এত বড় একটা সিদ্ধান্ত তো একা একা নেওয়া যায় না। বাড়িতে আরো লোক আছে, তাদেরকেও জানাতে হবে। ছেলে মেয়েরা বড় হয়েছে, ওদেরও মতামত আছে। বিশেষ করে পঙ্কজ, ওটার তো আবার সবেতেই খুঁতানির অভ্যাস। সবাই মিলে একসাথে বসে তারপর না হয় ঠিক করা যাবে, দেখি কার কি মত। ঠিক আছে, তুমি তোমার দিদির সাথে কথা বলো, আমি আসি, কেমন? হলো মেজো, দিলি তো তোর ভাসুরের মাথাটা গুলিয়ে। এখন সারাক্ষণ শুধু এই নিয়েই পড়ে থাকবে। উফ, পারি না বাপু তো ওদের নিয়ে, বলে গট গট করতে করতে চলে গেল। আসার সাথে সাথে পল্লব বাবু বলেন, কোনো লাভ হয়নি তো লতা, আমি আগেই বলেছি, তোমার মাথা তোমার ব্যথা, এতে মানুষের কি আসে যায়, শুনলে না? না গো না, দাদা বলেছেন সবার সাথে কথা বলেই তারপর সিদ্ধান্ত নেবেন। এতে সবার সাথে কথা বলার কি আছে? শুধু শুধু লোক জানাজানি, এইসব আমার একদম পছন্দ হয় না, বলেই ঘরে চলে যায়। মা, তুমি কেন আমাকে নিয়ে এত ভাবছো? আমি তো তোমাদের কাছে ভালোই আছি মা। শুধু শুধু নানান জনের নানান কথা শুনতে হবে। তোমার ছেলে সম্বন্ধে বাজে মন্তব্য করবে, সেটা যে তুমি, আমি, বাবা কেউই সহ্য করতে পারবো না মা। তার চাইতে আমরা যেমন আছি তেমনই থাকি। জোর করে কি কিছু পাওয়া যায়? আমি না থাকলে তোমাদের কি হবে? কে দেখবে তোমাদের? তাই, আর আমরা না থাকলে তোর কি হবে ভেবেছিস কখনো? আমরা বুড়ো বুড়ি আজ আছি, কাল নেই। আমাদের নিয়ে না ভেবে নিজের কথা ভাব। তোর বাবা মা, ওনাদের কথাটা একটু ভেবে দেখিস, কতখানি দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন ওনারা। এই বয়সে ওনাদের একটু শান্তি দিবি না বল? আর যার কথা মনে করে কষ্ট পাস, সেই তো বলে গেছে রে তোকে, ও সুখী দেখতে চায়। তোকে অবস্থায় দেখে সেও যে শান্তি পাচ্ছে না মা, আমি যে কিছুতেই ওকে ভুলতে পারি না মা। মা তুমি বলো আমি কি করব? ওর চেহারা, ওর কথা, হাসি সব আমার চোখের সামনে ভেসে ওঠে মা। তার চাইতে একটা কাজ করি মা, আমি ওর কাছে চলে যাই। বলো বলো মা, বলো, তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না, তাই না? চুপ করবি তুই, নাকি দেবো এক চর? অসভ্য মেয়ে কোথাকার, মায়ের সামনে দাঁড়িয়ে এত বড় কথা তুই বলিস কিভাবে? একটুও কষ্ট হয় না না রে? আমি তোর নিজের মা নই, তাই তুই এত বড় কথাটা বলতে পারলি, তাই না রে? একবারও ভাবলি না এই বুড়ো বুড়ির কতখানি কষ্ট হয় এই কথা শুনে? তারা সহ্য করতে পারবে কিনা, শুধু নিজের কথাই ভাবলি। স্বার্থপর মেয়ে একটা। চলে যা, চলে যা, সবাই চলে যা। এই লতিকা দত্ত ঠিক বেঁচে থাকবে, দেখে নিস তোরা। সরে যা, সরে যা, আমার চোখের সামনে থেকে সরে যা। লতিকাকে জড়িয়ে ধরে দীপা বলতে থাকে, আমি যে আর পারছি না মাগো, আর পারছি না। তাই বলে তুই এই কথা বলবি? আমাকে হেরে যেতে দিস না মা। তোকে নিয়ে যে আমার স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করার সুযোগটুকু আমায় দিবি না বল? এইভাবে বারবার আমি হেরে যাব? ছেলেটা তো হারিয়েই দিল, তুইও আমায় হারিয়ে দিবি? মা আমার, এমন কথা মুখেও আনিস না কখনো। আমি তোকে সুখী দেখতে চাই,
শুধু আমি কেন, আমরা বাবা মারা। আগে ছিল তোর একটা বাবা মা, আর এখন দুটো বাবা মা। পারবো না আমরা সবাই মিলে তোর জীবনটা সাজিয়ে দিতে? বল। চোখের জল মুছে নে, আর কাঁদিস না, নিজেকে শক্ত কর। কেন পারবো না মেজমা? আমাদের পারতেই হবে। এই লড়াইয়ে আমিও আছি তোমার পাশে। আর আমি একা নই, আমরা সবাই, দিদি ভাই, সন্দীপ দা, মা, দাদা ভাই, সবাই দেখি কার ক্ষমতা আছে আমার মেজমাকে হারায়। নিভাত তুই? হ্যাঁ মেজমা, তুমি নিজেকে কখনো একা ভেবো না। আমরা সবাই তোমার পাশে আছি। সব ব্যবস্থা করে এলাম। কি করে এলি তুই? কি আবার? দিভাই, সন্দীপ দা কাল আসছে, ফোন করে দিয়েছি আমি। কাউকে না জানিয়ে ফোন করে দিলি? এতে আবার জানানোর কি আছে? আমার বৌদি ভাই, না না বর্দি ভাই, আমাদের বর্দি ভাই বলেই দীপাকে জড়িয়ে ধরে। আর হ্যাঁ শোনো, জেঠুই আমায় বলেছে ফোন করতে, বুঝলে? খাওয়া দাওয়া তো হয়নি এখনো, তাই না? চলো চলো, খেতে হবে। আমিও খাবো তোমাদের সঙ্গে, চলো চলো। সন্ধ্যায় সবাই একত্রিত হয়। প্রমোদ বাবু প্রথম কথা শুরু করেন। আজ আমরা সবাই একসাথে হয়েছি, তার কারণটা নিশ্চয়ই সকলের জানা আছে। মেজ বৌমা আমার কাছে একটা প্রস্তাব রেখেছে, সেই বিষয়ে তোমাদের মতামত জানতে চাই। তোমরা বড় হয়েছো, তোমাদের মতামতের দরকার আছে। তা তোমরা কে কি বলতে চাও বলো। সবার আগে ছোট ভাই পঙ্কজ বলে ওঠে, বর্দা, এতে আমার আপত্তি আছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের বাড়ির একটা সম্মান আছে, আর আজ যদি আমরা মেজ বৌদির অযৌক্তিক প্রস্তাব মেনে নিই, নানান লোকে নানান রকম কথা বলবে। যারা কোনোদিন মুখ তুলে কথা বলার সাহস পায়নি, তারাই সমালোচনা করার সুযোগ পাবে। আর তাছাড়া ওনারা ছেলেকে মানুষ করতে পারেননি, সেই জন্যই তো এই অবস্থা। একটা লম্পট তৈরি হয়েছিল, যত রকম বাজে নেশা, কোনোটাই বাদ ছিল না। কুলাঙ্কার একটা। ওই মেয়েকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? অপয়া মেয়ে আসতে না আসতে তছনছ করে দিল বাড়িটা। আমার ঘরেও মেয়ে আছে, তাকেও বিয়ে দিতে হবে। এরপর কি কেউ নিতে চাইবে এই বাড়ির মেয়েকে? পঙ্কা! চিৎকার করে উঠলেন প্রমোদ বাবু। যা নয় তাই বলে যাচ্ছিস, মুখে কি একটুও আটকায় না? না, কিসের জোরে এত দোষারোপ করছিস তুই? কি প্রমাণ আছে তোর কাছে বল দেখি? কথা বলতে পারলেই হলো। আমরা আমাদের দাদা ভাই সম্বন্ধে এইসব আজে বাজে কথা শুনতে পারবো না, তাই আমরা চলে যাচ্ছি। তোমাদের যা ইচ্ছে তাই করো। বলেই উঠে পড়ে ভাই বোনেরা। বড় গিন্নি বলে ওঠে, তোরা থাম, উচিত কথা কেউই সহ্য করতে পারে না। বড্ড অহংকার ছিল ছেলেকে নিয়ে, দেখলো তো লোকে। ছি 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 ছি। ওরে কে আছিস, আমাকে একটু ধর, আমি আর শুনতে পারছি না। টুবাই রে, কিসের মধ্যে ফেলে গেলি আমাদের? মেজদি, এর পরও কি তুমি চুপ করে বসে থাকবে? তুমি না মা, তোমার কোনো দায়িত্ব নেই? যারা তোমার ছেলের নামে মিথ্যে বদনাম দিচ্ছে তাদের জবাব দেওয়ার? তোমার নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। আমি তো চুপ করে বসে থাকতে পারবো না। আমায় ক্ষমা করবেন বর্দা, টুবাইকে নিয়ে এত নোংরা নোংরা কথা আমার পক্ষে সহ্য করা অসম্ভব। যেটা মেজদি বলতে পারছে না, সেটা আজ আমি বলছি। ছোট, চুপ কর ছোট, চুপ কর। ওকে আর লজ্জা দিস না, আমি তোকে অনুরোধ করছি, চুপ কর। আজ আর আমি তোমার অনুরোধ রাখতে পারছি না মেজদি, আমায় তুমি ক্ষমা করো। আমি যদি চুপ করে থাকি তবে ছেলেটার প্রতি অন্যায় করা হবে, আর আমি ওর ছোট মা হয়ে সেটা তো হতে দিতে পারি না। বর্দা, আমাদের টুবাই খারাপ ছেলে নয়। ও এমন কোনো খারাপ কাজ করতে পারে না যাতে করে ওকে মৃত্যুর মতো একটা পথ বেছে নিতে হবে। বলতে খারাপ লাগলেও আমি আজ সবার সামনে কথাটা বলছি। ও চরিত্রহীন, নেশাখোর, কুলাঙ্গার ছিল না, যে কারণে ওকে বয়স্ক বাবা মা, সদ্য বিবাহিতা স্ত্রীকে ছেড়ে চলে যেতে হবে। ও শারীরিক দিক থেকে অক্ষম, যেটাও কাউকে বলতে পারছিল না। একজন পুরুষের এর থেকে বড় লজ্জার কি হতে পারে দাদা? সকলে মাথা নিচু করে রইল, কেউই কোনো কথা বলতে পারছে না। অনেকক্ষণ পর পঙ্কজ বলে ওঠে, এটা কোনো কথা? এর জন্য এই কাজ করবে? এর জন্য ডাক্তার আছেন, সেখানে যায়নি কেন? হ্যাঁ যায়নি, তার কারণ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকলে ওকে নিয়ে হাসাহাসি করবে সেই কথা ভেবে। বিশেষ করে নতুন বিয়ে করা বউ, এটা ওর কাছে খুবই লজ্জাজনক। তাই সকলের চোখে নিজেকে দেনার দায়ে জর্জরিত, চরিত্রহীন, লম্পট বলে চিঠি লিখে যায়। আর যাদের নাম করে গেছে যে ওরা ওর কাছে টাকা পাবে, তাদেরকে জিজ্ঞাসা করে আসুন যে ওরা তার সম্পর্কে কি বলে। গেছিলাম আমি আর মেজদি, জানতে চাই ওদের কাছে কি বলে। জানেন, বলে ও কোনোদিন কারো কাছে এক পয়সাও ধার করেনি, বরঞ্চ ওই নাকি ওদের কাছ থেকে টাকা পাবে। সেই ঋণ শোধ করার সুযোগটুকু ওরা পেল না। সারাটা রাস্তা আমি আর মেজদি চিন্তা করতে করতে অস্থির হয়ে পড়ি। মেজদি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে দীপা একটা কাগজ এনে মেজদির হাতে দেয়, বলে, মা, এটাতে তুমি তোমার সব প্রশ্নের জবাব পেয়ে যাবে।
তোমাকে লেখা তোমার ছেলের শেষ চিঠি এতদিন আমি দিইনি, তার কারণ যে লজ্জার কারণে ওকে চলে যেতে হলো সেটা মা হয়ে তুমি নাই বা জানলে। ওটা আমার কাছে সযত্নে তোলা থাক। এই যে সেই চিঠি, দাদা পড়ে দেখুন। আমি জানতাম এটার একদিন প্রয়োজন হবে, তাই আমি আমার কাছে এনে রাখি। সত্যি তার প্রয়োজন ছিল, না হলে ছেলেটা আমাদের চিরকাল দোষী হয়েই থাকতো। ও কিছুই চায়নি দাদা, ও শুধু ওর মাকে বলে গেছে ওর জন্য দীপার জীবনটা যেন নষ্ট না হয়। একটা ভালো ছেলে দেখে মা যেন ওর বিয়ে দেয়, এইটুকুই চাওয়া ওর। সেই জন্য এই বিয়ের সিদ্ধান্ত মেজদির। মেজ বৌমার এই সিদ্ধান্তে আমি একমত প্রকাশ করছি, আর আমি চাই তোমরা সবাই ওর পাশে থাকো। পলুকে বলো ওকে কন্যাদান। কথাটা শেষ করার আগেই পঙ্কজ বলে ওঠে, মেজদা অসুস্থ, ও পারবে না, আমি করব কন্যাদান। সবাই অবাক হয়ে তাকায় ওর দিকে। এইভাবে তাকানোর কি হলো? বর্দা না বুঝে অনেক পাপ করেছি, প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। যাকে কোলে পিঠে করে বড় করলাম, কাকা হয়ে তাকেই চিনতে পারলাম না। ছোট বউ পরের বাড়ির মেয়ে হয়ে কি সুন্দরভাবে বুঝিয়ে দিল সে কতটা ভালোবাসে টুবাইকে। সন্দীপ এবার ওর অফিসের ছেলেটির কথা বলে, সবাই শুনে রাজি হয়ে যায়। সমস্ত রীতি রেয়াজ মেনে বিয়ের দিন স্থির করা হয়। আর মাত্র কয়েকটা দিন বাকি, তোড়জোড় শুরু হয়ে গেছে জোর কদমে। সবাই এখন ব্যস্ত, কোনো রকম ত্রুটি যেন না থাকে প্রমোদ বাবুর হুকুম। এবাড়ির বড় মেয়ে নিতার বিয়ে যেমন ধুমধাম করে হয়েছে, ঠিক সেভাবেই দীপারটাও করা চাই। সবার অলক্ষ্যে চোখের জল সংবরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে লতিকা আর দীপা। অবশেষে সেই শুভক্ষণ চলে এলো। সমস্ত বাড়ি আলোয় আলোকিত। সানাইয়ের সুর যেন লতিকার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে চাইছে। কি যেন হারানোর ভয় লতিকাকে গ্রাস করে নিচ্ছে। শত চেষ্টায়ও সেখান থেকে বেরোতে পারছে না, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে যাচ্ছে। সবার মুখে শুনছে লাল বেনারসি পরে দীপাকে অপূর্ব লাগছে। একটিবার মেয়েটাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু সে যে মা, মায়ের তো দেখতে নেই, যদি নজর লেগে যায়। মনে মনে ভগবানকে স্মরণ করে, মেয়েটাকে ভালো রেখো ঠাকুর। চার হাত এক হলো। এবার সেই মুহূর্ত উপস্থিত, বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। কান্নায় ভেঙে পড়ে দীপা। লতিকার গলা জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। অনেক কষ্টে ওকে গাড়িতে তোলা হয়। এ যে কতখানি বেদনাদায়ক, মা বাবা ব্যতীত আর কেউ বুঝতে পারবে না। সকলের আশীর্বাদ নিয়ে নববধূ শ্বশুর বাড়ি রওনা হলো। পড়ে রইল অসহায় বাবা মা। লতিকা টুবাইয়ের ছবির সামনে ঠায় দাঁড়িয়ে আছে, চোখে এক ফোঁটাও জল নেই, কি যেন বলতে চাইছে। বাইরে থেকে চিৎকার করতে করতে সব আসছে, মেজমা হিপ হিপ হুররে, মেজমা হিপ হিপ হুররে, মেজমা। পেছনে তাকিয়ে দেখে বড় গিন্নি হাত তুলছে, হিপ হিপ হুররে। সবাই দৌড়ে গিয়ে বড় গিন্নিকে জড়িয়ে ধরে। লতিকা ছুটে এসে বলে, আমার ঘর যে ফাঁকা হয়ে গেল বর্দি। ধুর পাগলি, মেয়ে কি কখনো বাপের ঘরে থাকে চিরদিন? তুইও না এসেছিস তোর বাপের ঘর ছেড়ে, ভুলে গেলি? আমি ছোট, আমাদের নিতা, সবাইকে যেতে হয়, কেউ কি থাকতে পারে বল? কাঁদ কাঁদ, কেঁদে নে, মনটা হালকা হবে। তুই কত বড় কাজ করেছিস জানিস? কজন পারে তোর মতো সাহস করে এগোতে? তুই পেরেছিস বোন, তুই পেরেছিস। বাকি জীবনটা তুই, আমি, ছোট, এই তিন বোন মিলে সকলকে সাথে নিয়ে আনন্দ করে কাটিয়ে দেব। পারবো না বল, পারবো না? নিশ্চয়ই পারবো বর্দি, নিশ্চয়ই পারবো। ছোট এগিয়ে এলো, তিনজনে গলা জড়িয়ে ধরলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।